আলাইকুম। পুলিশ লাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহার পরবর্তীতে যে ছুটির যে পরবর্তী সময়টি, সেই পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে আসলে আমার প্রথম একটি ক্লাস হয়েছে ইউটিউবের। এখন যে ক্লাসটি দিচ্ছি এটা হচ্ছে ইউটিউবে, আর এর আগে যে প্রথম ক্লাসটি অর্থাৎ ছুটির পরবর্তী সময়ের যে ক্লাসটি শুরু হয়েছিল সেটি হচ্ছে গুগল মিটের ক্লাস দিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করেছো, আর যারা করতে পারোনি চেষ্টা করবে নিয়মিত ক্লাস দেখার বা অ্যাটেন্ড হওয়ার। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আজকে টপিক নিয়ে আসলে বলা আছে। আজকে টপিকটি হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্বটা কি আজকে আমরা সে সম্পর্কে জানব। আর ভার্বটা হচ্ছে বন্ধুরা আলোচনা তো করবই, আর আমাদের আরেকটা বিষয় বলে নিব যে আমাদের বন্ধুর পূর্বে অর্থাৎ ঈদ উল আজহার পূর্বে, ছুটির পূর্বে তোমাদের সেকেন্ড মান্থলি টেস্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য একটি শিট দেওয়া হয়েছিল, যেন তোমরা বাসায় ঠিকমতো পড়তে পারো। হ্যাঁ, তো আজকে শিট থেকে আমরা আলোচনা করব। তো শিটের সেকেন্ড মান্থলি টেস্টের জন্য বেশি করে আসলে গ্রামারের টপিকগুলো আসলে দেওয়া আছে বেশি, তো আমরা গ্রামারের টপিকগুলো একটু সেকেন্ড মান্থলি টেস্টের জন্য বেশি বেশি করে আলোচনা করব। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা মূলত ভার্ব নিয়ে আলোচনা করব, আর এ সম্পর্কে জানতে হলে তোমাদেরকে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো বন্ধুরা, তোমাদের যে গ্রামার বইটি আছে সেই গ্রামার বইটি থেকেই আমরা আসলে আলোচনা করব। তো ভার্বটি কি সেটা একটু আলোচনা করি। চলো দেখি ভার্বের সংজ্ঞাটা প্রথমে জানবো। এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু হওয়া, করা, আছে বা থাকা অর্থে যেসব অর্থ ব্যবহার করা হয় তাদেরকে ভার্ব বলে। আচ্ছা, কোনো কিছু হওয়া বা করা বা আছে অথবা থাকা বোঝাতে যে অর্থগুলো ব্যবহার করা হয় তাদেরকেই ভার্ব বলা হয়। তো আমরা সহজ একটি কথা বলতে পারি যে ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ কি? ক্রিয়া বা কাজ। তো এখানে আমরা বলতে পারি যে যে অর্থ দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ঠিক আছে? অর্থাৎ এক কথা মনে রাখবো যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝাবে তখন তাকে ভার্ব বলা হয়। সেটা হতে পারে বসা, বা হতে পারে ঘুমানো, হতে পারে আঁকা। যেমন অনেক সময় বলি না যে আমি এখন আঁকছি, তো আঁকাটাও কিন্তু একটা কাজ। বসে আছি, এটাও একটা কাজ। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যখন নেক্সট পড়বো তখন তোমরা আরও বুঝবে। তো এখানে একটা কয়েকটি এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে, একটু খেয়াল করবে। যেমন প্রথমে যেটি দেওয়া আছে, তো প্রথমে এখানে লক্ষ্য করো, যেমন প্রথমে দেওয়া আছে আই গো টু স্কুল। আই গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আচ্ছা, এখানে আন্ডারলাইন দেওয়া আছে গো এর নিচে। গো অর্থ হচ্ছে যাওয়া, তার মানে এই গোটি হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সটির ভার্ব হচ্ছে কে? গো। এরপরে দেওয়া আছে হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। তো এখানে ইজ অর্থ হচ্ছে হয়, তার মানে এখানে হওয়া বুঝিয়েছে, তার মানে এই হওয়াটাও হচ্ছে ভার্ব। এরপরে দেওয়া আছে উই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে। আছে বোঝাতে তোমাদের কি মনে আছে উপরের যে সংজ্ঞাটি দিয়েছিলাম কি বলা হয়েছিল? হওয়া, করা, আছে বা থাকা বোঝাতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাই হচ্ছে ভার্ব। তার মানে এখানে উই হ্যাভ এ কার। উই হ্যাভ এ কার, এখানে হ্যাভটিতে হ্যাভ অর্থ হচ্ছে আছে, তার মানে এখানে ভার্ব হচ্ছে হ্যাভ। এরপরে আছে আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে চাই, তার মানে চাওয়া। চাওয়াটাও হচ্ছে কি? ভার্ব। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা
তো ভার্ব বা ভার্বের সংজ্ঞা বা ক্রিয়ার সংজ্ঞাটা জানলাম। তো এদেরকে আবার কয়েকভাবে বা কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে ফিনিট ভার্ব আছে এবং এরপরে যেটি আছে সেটি হচ্ছে নন ফিনিট ভার্ব। তো এটা তোমরা জেনে রাখো, তোমাদের যেহেতু তোমরা প্রাইমারি সেকশনে, তোমাদের জন্য আসলে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্বটা আসলে অতটা এসেনশিয়াল না, তারপরও তোমরা জেনে রাখবে এটা আসলে ফিনিট ভার্বটি কী। ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী যার রূপের পরিবর্তন ঘটে তাকেই ফিনিট ভার্ব বলে। আচ্ছা, সংজ্ঞাটি কিছুই বুঝি নাই, তাই তো? আচ্ছা, সংজ্ঞা যদি না বুঝি কোনো সমস্যা নেই, আমরা এখানে উদাহরণ দিয়ে বুঝতে পারবো। যেমন ধরো, এখানে বলা হয়েছে, প্রথম যে এক্সাম্পলটি দেওয়া আছে এটা একটু খেয়াল করবে। উই রিড এ বুক। উই রিড এ বুক। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এর বাংলাটি কি? আমরা একটি বই পড়ি। আমরা একটি বই পড়ি। তার মানে এখানে পড়া কথাটি কিন্তু বাক্যের শেষে এসেছে, অর্থাৎ উই রিড এ বুক, আমরা একটি বই পড়ি। এরপরে লক্ষ্য করো, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। আচ্ছা, এরপরে বলা হয়েছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা বন্ধুরা, একটু খেয়াল করবে বা একটু লক্ষ্য করবে, যেমন উই রিড এ বুক আর এখানে হি রিডস এ বুক, দুটি সেন্টেন্স। আমরা বই পড়ি, একটি বই পড়ি, আর পাশের যে বাক্যটি দেওয়া আছে সে একটি বই পড়ে। তো এখানে রিডস কেন হলো? আসলে বলাই আমরা কি বলতে পারি, এখানে যে প্রথম যে বাক্যটি ছিল সেটা হচ্ছে উই। উই হচ্ছে ফার্স্ট পার্সনে প্লুরাল, আর হি হচ্ছে থার্ড পার্সনে সিঙ্গুলার। তার মানে এখানে রিডস এখানে রিড থেকে তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তার মানে কিন্তু এখানে পার্সন অনুযায়ী আমার ভার্বের কি পরিবর্তন এসেছে। আর এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, উপরের বাক্যগুলোতে রিড ও গো ভার্ব দ্বারা বক্তব্য শেষ হয়েছে এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে এদের রূপেরও পরিবর্তন ঘটেছে, তাই এরা হচ্ছে ফিনিট ভার্ব। ঠিক আছে বন্ধুরা? তো এখানে কি বুঝতে পারছি আমরা, যেমন পড়া যেমন আমরা একটি বই পড়ি, এখানে পড়াটা লাস্টে এসেছে এবং পড়া কথাটা, তার মানে পড়া দিয়ে কিন্তু আমার বাক্যটি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে যেমন বলা হয়েছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তার মানে যাই কথাটি দিয়ে কিন্তু আমার সেন্টেন্সটি শেষ হয়েছে। আর পাশাপাশি পার্সন অনুযায়ী সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে এই ভার্বগুলোর কিন্তু পরিবর্তন এসেছে, আর এই কারণেই এরা হচ্ছে ফিনিট ভার্ব। এরপরে আছে নন ফিনিট ভার্ব, যে ভার্ব দ্বারা সেন্টেন্স এর বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী যার রূপের কোনো পরিবর্তন হয় না তাকেই বলা হয় নন ফিনিট ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবশ্যই একটু এক্সাম্পলের দিকে খেয়াল করবে। আগে ফিনিট ভার্বটি যদি তোমরা বুঝে থাকো, এক্ষেত্রে তোমাদের জন্য নন ফিনিট ভার্বটি এতটা বুঝতে সমস্যা হবে না। তো দেখো এখানে কি বলা হয়েছে, আই লাইক টু প্লে ফুটবল। তার মানে হচ্ছে, আমরা আগে বাংলা করব, আই লাইক টু প্লে ফুটবল। তার মানে হচ্ছে আমি ফুটবল খেলতে পছন্দ করি। হ্যাঁ, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আর এখানে দেখো, শি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। তার মানে এখানে দেখো বন্ধুরা, এখানে টু প্লে আর নিচের যে সেন্টেন্সটি আছে যেমন ইটিং দ্বারা সেন্টেন্সের আসলে বক্তব্য শেষ হয়নি, অর্থাৎ যেমন ইটিং খাচ্ছি, হ্যাঁ, তো এর দ্বারা কিন্তু এখনও বক্তব্য শেষ হয়নি এবং সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী এদের রূপেরও কিন্তু পরিবর্তন হয়নি, তাই এরা হচ্ছে নন ফিনিট ভার্ব। তো বন্ধুরা, তোমাদের ফিনিট এবং নন ফিনিট ভার্বটা আসলে এতটা এসেনশিয়াল না, তোমাদের জন্য যতটুকু জানার মেইন যেটি দরকার সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো আমরা আসলে এটি নিয়ে একটু বেশি আলোচনা করব।
তো প্রিন্সিপাল ভার্বটা কি এবং অক্সিলারি ভার্বটি কি সে সম্পর্কে একটু জানবো, এবং একটু অবশ্যই তোমাদেরকে মনোযোগের সাথে দেখতে হবে। তো ফিনিট ভার্বকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। ফিনিট ভার্ব দুই প্রকারের মধ্যে কি কি আছে? প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এর পরেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে মনে রাখবো আমরা আমরা যা কিছু করি অর্থাৎ যে কাজগুলো করি সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, সেটা হতে পারে খাওয়া, হতে পারে বসা, হতে পারে ঘুমানো, হতে পারে গল্প বলা, ঠিক আছে, হতে পারে পড়া, এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব অথবা প্রধান ভার্ব। ঠিক আছে, তো চলো একটু সংজ্ঞাটি দেখে নিই। প্রিন্সিপাল ভার্বটি কি? যেসব ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অর্থাৎ যে সকল ভার্ব কোনো ভার্বকে সাহায্যকারী ভার্ব সাহায্য করবে না, অর্থাৎ ওরা নিজেরাই কিন্তু কি করতে পারে, ওদের সাহায্য ছাড়াই অর্থাৎ সাহায্যকারী ক্রিয়ার সাহায্য ছাড়াই প্রিন্সিপাল ভার্বরা কি করে, নিজেরাই অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো, যেমন আই গো হোম, আমি বাড়িতে যাই। তার মানে এখানে কিন্তু আমি বাড়িতে যাই, এখানে আমার মেইন ভার্বকে যাওয়াটাই হচ্ছে কিন্তু আমার এখানে মেইন ভার্ব। ঠিক আছে, যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, তার মানে পড়াটাই হচ্ছে এখানে মেইন ভার্ব। ওকে, শি সিংস এ সং, সে একটি গান গাচ্ছে, তো গান গাওয়াটাই হচ্ছে এই বাক্যটির কাজ। তো এখানে গো, রিডস ও সিংস এই অর্থগুলো দ্বারা ভার্ব এর সাহায্য ছাড়াই কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, আর তাই এগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ মনে রাখার জন্য আমি আবারও বলছি, যা কিছু করা হয় সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বসা, ঘুমানো, তারপরে খাওয়া, তারপর খেলা করা, এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব, আচ্ছা, তো এখন আমরা অক্সিলারি ভার্বটা একটু দেখব। আচ্ছা, অক্সিলারি অর্থ হচ্ছে সাহায্যকারী। অক্সিলারি অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। তো যেসব ভার্ব বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে সাহায্য করে থাকে তাদেরকেই বলা হয় অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই অক্সিলারি ভার্বটি অবশ্যই কি করবে, প্রিন্সিপাল ভার্ব গঠনে সহায়তা করবে। তো একটু এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে, হি ইজ ইটিং রাইস। এখন দেখো বন্ধুরা, এখানে ইজ অর্থ, আচ্ছা, এখানে ইজ, এরপরে আছে ইটিং। এখানে আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইটকে আমার এখানে ইজ কি করেছে, সাহায্য করেছে, অর্থ প্রকাশ করতে কি করেছে, সাহায্য করেছে। আর এই কারণেই ইজটি হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইটটা হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে কে? ইজ সাহায্য করেছে। ওকে, তো এখানে আমরা কি, ইজটা হচ্ছে, আমি আবারও বলছি, ইজটা হচ্ছে এই বাক্যটির অক্সিলারি ভার্ব, আর ইট যেটা দেখতে পাচ্ছি বা ইটিং, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। ওকে, আর এরপরে দেওয়া আছে দে আর গোয়িং টু স্কুল। এখানে গোকে সাহায্য করেছে আর, ঠিক আছে, গোকে সাহায্য করেছে কে? আর করেছে, আর এই কারণে আর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আর আসলে বিভার্বের পরে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়, এটাকে হয় জিরান ফর্ম বলা হয়। আসলে এটা তোমরা এখনও বুঝবে না, তো এতটুকু মনে রাখবে যে যেমন এখানে আরটি, যেমন ইজ, আর, এগুলো হচ্ছে আসলে অক্সিলারি ভার্ব। এর পরে যেটি বসছে, যেমন মেইন ভার্বকে মূলত অক্সিলারি ভার্বরা কি করতে বসে, সাহায্য করার জন্য বসে থাকে। তো এখন আমি আশা করি তোমরা মেইন ভার্বটি বুঝতে পেরেছো। আর অক্সিলারি ভার্বও আবার কয়েক রকমের হয়ে থাকে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কয়েক রকমের হয়ে থাকে, তো একটু চলো দেখে নিই।
দেখো বন্ধুরা, এখানে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কিন্তু মূলত আসলে 4 প্রকারের হয়। 4 প্রকার, যেমন কি কি হতে পারে? টু বি ভার্ব। হ্যাঁ, টু বি ভার্ব হচ্ছে কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আসলে অ্যাম, ইজ, আর এই তিনটি হচ্ছে ভার্ব। আর ওয়াজ, ওয়ার হচ্ছে আসলে পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম থাকে না ভার্বের, আসলে 3টি ফর্ম থাকে। এটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। তো এখানে অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। অর্থাৎ এখানে অ্যাম ইজ এর পাস্ট ফর্মটি হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্মটি হচ্ছে ওয়ার। আর এগুলোকে বলা হয় টু বি ভার্ব। অর্থাৎ টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে। আর এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছো হ্যাভ ভার্ব। আচ্ছা, হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো মূলত হ্যাভ, হ্যাজই হচ্ছে ভার্ব। তো এখানে হ্যাভ, হ্যাজের পাস্ট ফর্মটাই হচ্ছে হ্যাড। আসলে হ্যাভ, হ্যাজ একই অর্থ প্রকাশ করে, তবে এখানে পার্সন অনুসারে আসলে পার্সন অনুসারে হ্যাভ, হ্যাজটি বসে থাকে। এটা যখন আমরা করব তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আছে ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। আর এখানে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডাজও হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে পাস্ট ফর্ম। এরপরে আছে মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড ইত্যাদি। তো ক্যানের পাস্ট ফর্মটি হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্মটি হচ্ছে মাইট, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। এভাবে আর কি বলা আছে। আর এই সমগ্র সবগুলোকেই একসাথে, যেমন টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব, এগুলো সবগুলোকে কিন্তু একত্রে কি বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। কি বলা হয়? অক্সিলারি ভার্ব। ঠিক আছে। তো এখন আমাদের কাছে যদি জিজ্ঞাসা করে যে অক্সিলারি ভার্ব, অনেকে বলতে পারে না যে যেমন সেন্টেন্স যখন আমরা করব তখন আমাদের যেমন চিহ্নিত করতে হবে যে আসলে এখানে কোনটি মেইন ভার্ব, কোনটি অক্সিলারি ভার্ব, কোনটি। তাহলে আমরা বলতে পারি যেমন অক্সিলারি ভার্ব যেমন কোনগুলো দেখলেই বুঝতে পারবো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো এটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্বগুলো বেসিক্যালি মেইন ভার্বগুলোকে সাহায্য করার জন্য বসে থাকে। ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কি করবে? এই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই মুখস্থ রাখবে। আর বিশেষ করে টু বি ভার্বটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টু বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আসলে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা যখন টেন্স করব তখন তোমরা আরও বুঝতে পারবে। আর তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় ভার্বের মধ্যে অক্সিলারি এবং মেইন ভার্ব সম্পর্কেই আলোচনা। হ্যাঁ, তো তোমাদের চেষ্টা করেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বগুলো বোঝানোর জন্য। আর এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, যখন তোমরা প্রশ্নের আনসারিং দ্য কোয়েশ্চন অর্থাৎ প্রশ্নের উত্তর যখন করবা তখন কিন্তু সেন্টেন্সটি অর্থাৎ প্রশ্নটি যদি পাস্ট টেন্সে থাকে তখন কিন্তু তোমাদের পাস্ট টেন্সে আনসার করতে হবে, এবং সঠিকভাবে প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে করতে হবে, পাস্ট ফিউচারে থাকলে প্রশ্ন যদি ফিউচারে থাকে তখন ফিউচারে আনসার করতে হবে। আর এ কারণেই এগুলোর এবং বাক্য সঠিক একটি বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের অবশ্যই ভার্বটি সঠিকভাবে জানতে হবে। ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আমি বেসিক নলেজ দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে বইটি আছে, আমরা বইটি থেকে দেখো এখানে কিন্তু অনেকগুলো ভার্ব দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের জন্য অনেকগুলো ভার্ব এখানে স্ক্রিনে রেখেছি। তো বন্ধুরা, আসলে ভার্বটি তোমরা যত জানবে তোমাদের জন্য খুবই ভালো হবে, কারণ ভার্বের কখনো কোনো শেষ নেই। এটা এমনই একটি টপিক যে তোমাদের এটা আসলে সব সময় পড়ার লাইফে তোমাদের জন্য এটা খুবই এসেনশিয়াল। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তবে তার আগে বলে নিই
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে কিছু স্ট্রং ভার্বের তালিকা। আচ্ছা, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। স্ট্রং ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি। স্ট্রং ভার্ব হচ্ছে, ধরো যে সকল ভার্বের শর্টকাটে আমি বলবো, সংজ্ঞাটি বলবো না, তো যেহেতু আমাদের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো এখানে দেখো স্ট্রং ভার্ব হচ্ছে, ভার্বের আসলে 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম 3টি ফর্মই আলাদা হয়, সেটি হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্বটি হচ্ছে যেটার প্রেজেন্ট ফর্ম এক থাকে এবং পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটো এক রকমের থাকে, সেটাই হচ্ছে উইক ভার্ব। ঠিক আছে বন্ধুরা? আর ভার্বের এগুলো আসলে যেগুলো দেখতে পাচ্ছো, এগুলো আসলে বোঝার কিছু নেই, এটা আসলে মুখস্থ রাখতে হবে। আর তোমাদের পাশাপাশি এখানে ভার্বের কাজটি তো করবে, পাশাপাশি তোমাদের কিন্তু ভোকাবুলারির কাজগুলো করবে, কারণ এখানে দেখো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলোর অর্থ সহকারে পড়বে, কারণ এই অর্থগুলো এটা কিন্তু একদিকে ভোকাবুলারির কাজগুলো করতেছে, অপরদিকে ভার্বের ফর্ম সম্পর্কেও কিন্তু তুমি পড়লে জানতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো যেহেতু অনেকগুলো ভার্ব আছে, তো আমি এর কারণেই তোমাদের জন্য কিছুটা দাগিয়ে রেখেছি, যেন তোমাদের উপর বেশি চাপ না হয়। আর চাপ কি আসলে বন্ধুরা, এটা যে যত বেশি পড়বা, আমি বারবারই বলছি, তার জন্য তত বেশি ফলপ্রসূ হবে। হ্যাঁ, কারণ এগুলো আসলে অ্যাভয়েড করার মতো কিছুই নেই। আজকে তুমি 5ম শ্রেণীতে যেহেতু আছো, তুমি এটা হয়তো অল্প পরিসরে পড়বে, এরপরে 6, 7-এ যখন যাবে তোমাকে ভালো করে বেশি করে জানতে হবে। তো এই কারণে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি, এগুলো আসলে তোমাদের জন্য আসলে এগুলো টেক্সচুয়াল বা তোমাদের টেক্সট বুকের মধ্যে বেশি আছে এই ওয়ার্ডগুলো, এই কারণে এগুলো দাগিয়ে দিয়েছি। আর যারা পারবে তারা সবগুলোই পড়ে ফেলবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি একটু ওয়ার্ডগুলো বলবো, তোমরা একটু আমি আসলে পাস্ট ফর্মটা, হ্যাঁ, আমি পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল 3টা ফর্মই বলে যাব। তো এখানে দেখো বন্ধুরা, প্রথমে যেটা দেওয়া আছে অ্যাবাইড অর্থ বাস করা। তো এখানে পাস্ট ফর্ম হবে অ্যাবোড, আর এখানে পাস্ট পার্টিসিপলও হবে অ্যাবোড। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এখানে যদিও স্ট্রং ভার্ব দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু উইক ভার্ব, কারণ এটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল প্রায় পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই। আচ্ছা, এরপরে আছে অ্যারাইজ অর্থ ওঠা অর্থ আমরা যেমন ঘুম থেকে উঠি, সেটাকে বোঝানো হচ্ছে অ্যারাইজেন। এরপরে দেওয়া আছে এওয়াক অর্থ জাগ্রত হওয়া বা জেগে ওঠা। তো এর পাস্ট ফর্ম হবে অ্যাওয়াক এবং অ্যাওয়াকেন। এরপরে আছে বি অর্থাৎ, তো মনে আছে একটু আগে আলোচনা করলাম বি কোনগুলো, বি হচ্ছে অ্যাম ইজ আর। তো এখানে পাস্ট ফর্মে হবে ওয়াজ, ওয়ার, আর এবং পাস্ট পার্টিসিপলে হবে বিন। হ্যাঁ, এখানে অ্যাম ইজ আর এর পাস্ট, এখানে অ্যাম ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। আর অ্যাম ইজ আর 3টির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ওকে, এরপরে আছে বেয়ার অর্থ জন্মগ্রহণ করা, তো বেয়ার বর্ন। এরপরে আছে বিকাম অর্থ হওয়া, বিকাম। এরপরে আছে বিট অর্থ হচ্ছে আঘাত করা। হ্যাঁ, আঘাত করা বা মারা। তো এখানে পাস্টে বিটি হবে এবং পাস্ট পার্টিসিপলে হবে বিটেন। এরপরে আছে বিগিন অর্থ শুরু করা, বিগান। এরপরে বিহোল্ড অর্থ দেখা, বিহেল্ড। এরপরে আছে বাইন্ড অর্থ বাঁধা, বাউন্ড। বিট অর্থ কামড়ানো, আর এখানে বিট হবে, তবে হবে না, এবার পাস্ট পার্টিসিপলে হবে বিটেন। এরপরে আছে ব্লো অর্থ প্রবাহিত হওয়া, অর্থাৎ প্রবাহিত হয় কি, বাতাস। তো এখানে ব্লিউ, ব্লন। এরপরে আছে ব্রেক অর্থ ভাঙা, ব্রকেন। এরপরে আছে চুজ অর্থ পছন্দ করা, অর্থাৎ ডাবল ও আছে, পাস্ট ফর্মে একটা ও উঠে যাবে, আর এটা হবে চোজ এবং চোজেন। এরপরে আছে আচ্ছা, এরপরে কাম অর্থ আশা, কাম, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডু অর্থ করা, এটাও ইম্পর্টেন্ট, ডিড, ডান। এরপরে আছে ডিগ অর্থ খনন করা, এখানে পাস্ট ফর্ম হবে ডাগ এবং পাস্ট পার্টিসিপলও হবে ডাগ। এরপরে আছে ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা, এখানে পাস্ট ফর্মে হবে ড্র্যাঙ্ক এবং ওটা হবে ড্রাঙ্ক।
এরপরে আছে ড্র। ড্র অর্থ হচ্ছে আঁকা অথবা টানা। টানাটা হচ্ছে কি, যেমন লাঙল টানা হয়, হ্যাঁ, জমি চাষ করার যেমন লাঙল টানা হয়, তো এখানে দুটো অর্থেই ব্যবহার করা যায়। আর এখানে ড্র, ড্রিউ, ড্রন, ড্রন, ঠিক আছে বন্ধুরা। তো এখানে উচ্চারণটা অবশ্যই তোমরা ঠিক রাখবে, কারণ উচ্চারণ যদি ঠিক না রাখো তাহলে কিন্তু বানানটা ভুল হবে, হ্যাঁ। আর অবশ্যই তোমরা এগুলো পড়বে কিভাবে, অর্থ সহকারে পড়বে, প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ সহকারে পড়বে, পাশাপাশি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটি ফর্মই পড়ে ফেলবে। তো বন্ধুরা এখানে অনেকগুলোই আছে, তো যেহেতু আসলে অনেকগুলো হলেও আসলে তোমাদের সঙ্গে আমি মিটে সম্পর্কে আলোচনা করেছি, আর যারা ক্লাসটি আসলে করোনি তো তাদের জন্য আসলে এই ভিডিওটা দেওয়া, কারণ যেহেতু গ্রামারের টপিকগুলো আমরা পড়বো, এটা আসলে সবারই জানা উচিত। এই কারণে আমি আসলে মনে হলো যে না, তোমাদের জন্য একটা ইউটিউবে ক্লাস রাখা দরকার, অর্থাৎ এই টপিকটির উপর একটা ইউটিউবে ক্লাস রাখা দরকার, এর জন্য আসলে আমি এটি রাখলাম। তো তোমরা অনেকেই কিন্তু পড়ে ফেলেছো, আর যারা পড়তে পারোনি আমি যেগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে করে মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে বন্ধুরা। তো আমি এগুলো তোমরা পারবে, একটু দাগিয়ে নিবে তোমরা। যেমন ড্রাইভ আছে, ড্রাইভ, এরপরে ইট, ইট, এরপরে ফল, এরপরে আছে ফাইট, ফাইন্ড, ফ্লাই, ফরগেট, গেট, গিভ, গো, গ্রো, হ্যাং, হাইট, নো, লাই, রাইজ, সি, সিং, সিট, স্পিক, স্ট্যান্ড। আমি আসলে পাস্ট ফর্মটা এবং পাস্ট পার্টিসিপলটা বলছি না, কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অনেক সময় আসলে বেশি বড় ভিডিও দিলে আসলে ক্লাসটির প্রতি আসলে অতটা অ্যাট্রাকশন থাকে না। তো এই কারণেই আমি এগুলো আর বললাম না, এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে এরপরে যেটা আছে স্ট্রাইক, স্ট্রাইক অর্থ হচ্ছে আঘাত করা। এরপরে আছে সুইম, এরপরে আছে টেক, থ্রো, ওয়েক, এরপরে আছে ওয়ার, উইন, রাইট। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ উইক ভার্ব আছে। উইক ভার্ব আসলে বললাম যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকমের হবে। তো অ্যাক্ট, এগ্রি, অ্যাডভাইস, অ্যাপ্লাই, বিলিভ, ব্রিং, বিল্ড, বার্ন, বাই, ক্যাচ, ডাই। এরপরে আছে ড্রিম, ফিড, ফিল, ফ্লি, ফ্লো, হ্যাভ, হিয়ার, কিপ, লে, লিভ, লাই, লুজ, মেক, মিট, পে, সে, সেল, সেন্ড, শুট, শো। এরপরে আছে স্লিপ, স্মেল, এরপরে আছে শো, স্পিড, স্পেন্ট, স্পয়েল, স্টে, সুইপ, টিচ, টেল, থিঙ্ক, ওয়ার্ক। এরপরে আমরা নিচের দিকে হ্যাঁ নিচে দেওয়া আছে বাস্ট, ক্যাস্ট, কস্ট, কাট, হিট, পুট, রিড, সিট, শার্ট, স্প্রেড, ঠিক আছে। তো বন্ধুরা একটু বলে নিই, এখানে আমরা নিচের যেমন আগেরগুলো দেওয়া আছে যে প্রেজেন্ট, যেমন একটু খেয়াল করো, যেমন প্রথমটি দেওয়া আছে স্লিপ, স্লিপ পাস্ট ফর্মে হবে স্লিপড, পাস্ট পার্টিসিপলে হবে স্লিপড, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কিন্তু একই থাকছে। স্মেল, স্মেল অর্থ হচ্ছে গন্ধ, তো এখানে পাস্ট ফর্মে হবে স্মেলড এবং পাস্ট পার্টিসিপলে হবে স্মেলড। এরপরে দেওয়া আছে স্পিড অর্থ গতি, এরপরে এখানে পাস্ট ফর্মে হবে স্পিডেড, স্পিডেড, ঠিক আছে। তার মানে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে উইক ভার্ব, এগুলো প্রেজেন্ট ফর্ম এক রকমের থাকবে এবং পাস্ট পার্টিসিপল দুটোই কিন্তু একই রকমের হচ্ছে। আর এখানে নিচে যেগুলো দেওয়া আছে, যে ভার্বগুলো দেওয়া আছে, তো এই ভার্বগুলো আসলে যেমন ধরো এখানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটার আসলে প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্মও তাই হবে, পাস্ট পার্টিসিপলও কিন্তু তাই হবে, অর্থাৎ এগুলোর কোনো চেঞ্জ নেই। যেমন দেখো লক্ষ্য করো একটু, যেমন বাস্ট দেওয়া আছে, এখানে পাস্ট ফর্মেও আছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলও কিন্তু বাস্টই আছে, এখানে কিন্তু চেঞ্জ আসে নাই। এরপরে ক্যাস্ট আছে, এখানে পাস্টও আছে ক্যাস্ট, এরপরে ক্যাস্টই আছে। এরপরে কস্ট আছে, কস্ট অর্থ খরচ করা, কস্ট, 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 ঠিক আছে। কাট, 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 হিট, 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 হার্ট, হার্ট, হার্ট,
এরপরে পুট পুট পুট, রিড রিড রিড, সেট 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 সেট, এরপরে আছে স্প্রিড স্প্রিড স্প্রিড। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো আসলে এগুলো মুখস্থ করার বিষয়। আমি বারবার বলছি যে এগুলো কিন্তু আসলে বুঝে পড়া সেরকম কিছুই নেই, এগুলো তোমাকে অবশ্যই বানান সহকারে মুখস্থ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ভার্বগুলোই মূলত আজকের আলোচনা। তো তোমরা বন্ধুরা যে কাজগুলো করবে, প্রথমে অবশ্যই কী করবে, সাহায্যকারী ভার্বগুলো ভালো করে একটু দেখবে। এরপরে মেইন ভার্ব তো বললামই যে যা কিছু করি সেগুলোই হচ্ছে মেইন ভার্ব। তো এগুলো আসলে একটু ভালো করে খেয়াল করবার পাশাপাশি কী করবে, পাশাপাশি এই যে ভার্বগুলো দিলাম, ভার্বের যে ফর্মগুলো দিলাম, অর্থাৎ প্রেজেন্ট প্লাস পাস্ট পার্টিসিপল যে ভার্বগুলো দেখো এখানে মার্ক করা আছে, অর্থাৎ আমি যেগুলো তোমাদের জন্য দিয়েছি, যতটুকু মনে হয়েছে যে না তোমাদের টেক্সচুয়াল এগুলো, এই ভার্বগুলো কিন্তু আসলে টেক্সচুয়াল বা টেক্সট বুকের মধ্যে আছে, এই কারণে তোমাদের এই ভার্বগুলো পড়তে হবে। আর যারা পারো তারা অবশ্যই দাগানোগুলো তো পড়বেই, আর পাশাপাশি বাকি যেগুলো দাগানো হয় না সবগুলোই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদের সঙ্গে লাস্ট মিটে সম্পর্কে আলোচনাও করা হয়েছে এবং তোমরা অনেকেই কিন্তু ক্লাসটি বুঝেছো এবং অনেকেই SW করে দেখিয়েছো। যারা করেছো অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি যারা এখনও ক্লাসটি পাওনি, অর্থাৎ মিটের ক্লাস যারা করতে পারোনি, তো তোমাদের জন্য ইউটিউবে এই কারণে ক্লাসটি দিয়েছে যেন তোমরা একটু পড়তে পারো, হ্যাঁ, বা ক্লাসটি দেখে বুঝতে পারো। তো এগুলো বাসা করতে থাকো বন্ধুরা। আর আগামী দিন তোমাদের সঙ্গে আমার মিটে ক্লাস আছে, তো চেষ্টা করবে সবাই যেন অ্যাটেন্ড থাকতে পারে। ওকে বন্ধুরা, তো আজকের আলোচনা এতটুকুই। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।